সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদেরকে মাত্র একটা সেন্টেন্সের সাহায্যে ক্লজ কি এবং ফ্রেজ কি সেটা ক্লারিফাই করে দেওয়ার চেষ্টা করব এবং ক্লজ এবং ফ্রেজের মধ্যকার যে পার্থক্য সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এই সেন্টেন্সের মধ্যে তোমরা সাবজেক্ট কি দেখতে পাচ্ছ? দেখো, আই স হিম গোয়িং টু স্কুল। তো এটা বাংলা অর্থ বললে কি হয়? আমি তাকে দেখলাম স্কুলে যেতে। তো এক্ষেত্রে এই সাবজেক্ট বা কর্তা যে এই সেন্টেন্সের মধ্যে সেটাকে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সাবজেক্ট। আচ্ছা, আর প্রেডিকেট কোথায়? আই স হিম, এতটুকু সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় বা সাবজেক্ট যা করে সেটাই হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখতে হলে তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তো সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে কি হয়? একটা ক্লজ তৈরি হয়। আচ্ছা, এবং ক্লজ হওয়ার আরেকটা শর্ত হচ্ছে প্রেডিকেটের মধ্যে যেই ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই ফাইনিট ভার্ব হবে, এবং স হচ্ছে একটা ফাইনিট ভার্ব। আচ্ছা, ফাইনিট ভার্ব। এখন আই স হিম, এটা হচ্ছে একটা কমপ্লিট ক্লজ, কারণ হচ্ছে এখানে সাবজেক্ট আছে, একটা প্রেডিকেট আছে এবং একটা নন ফাইনিট ভার্ব আছে। কিন্তু এটার পরের অংশটুকু দেখো তো, গোয়িং টু স্কুল। তো এখন এই গোয়িং ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, এটা কি? ওটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা কি জানি? আমরা জানি যে কোনো পার্টিসিপল হোক, সেটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল, সকল পার্টিসিপলই হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। তার মানে হচ্ছে গোয়িং হচ্ছে তোমার নন ফাইনিট ভার্ব। আচ্ছা, এবং দেখো তো, এই গোয়িং টু স্কুল, এটার এই অংশে কোনো সাবজেক্ট কি খুঁজে পাও কিনা? না, এখানে কোনো সাবজেক্ট নাই। আচ্ছা, যেহেতু কোনো সাবজেক্ট নাই এবং হচ্ছে এখানে নন ফাইনিট ভার্ব আছে, নন ফাইনিট ভার্ব সম্পর্কে বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা বিস্তারিতভাবে নন ফাইনিট ভার্ব সম্পর্কে জানতে পারো। আচ্ছা, তো এখন গোয়িং টু স্কুল, এটা বাংলা মিনিং যেটা দাঁড়ায় সেটা হচ্ছে স্কুলে যাওয়া বা স্কুলে যেতে। আমি তাকে দেখলাম স্কুলে যেতে। এখন আমি যদি শুধু বলি স্কুলে যেতে, এটা কি কোনো বাক্য হয়? না, এটা কিন্তু কোনো বাক্য হয় না বা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। তার মানে হচ্ছে এই অংশটুকু শুধুমাত্র এই ক্লজটুকুর সাথে যুক্ত হয়ে আই স হিম, আমি তাকে দেখলাম গোয়িং টু স্কুল, স্কুলে যেতে, শুধুমাত্র এই ক্লজটুকুর সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ তার অর্থটা প্রকাশ করতে পারে, একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে কি, ফ্রেজের বৈশিষ্ট্য হচ্ছে সে নিজে সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে পারে না। তার মানে কি, গোয়িং টু স্কুল হচ্ছে একটা ফ্রেজ। আচ্ছা, তো আমরা যদি এখন ফ্রেজ এবং ক্লজের মধ্যকার পার্থক্যগুলো, একেবারে মৌলিক যে পার্থক্যগুলো আছে সেগুলো যদি আমরা বলতে যাই, তাহলে কি দাঁড়ায় সেখানে দাঁড়ায়, আমি যদি বলি ক্লজের ক্ষেত্রে আমরা কি দেখি? দেখো, এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা প্রেডিকেট আছে ম্যান্ডেটরিলি, তাই না? আচ্ছা, আচ্ছা, একটা ক্লজে অবশ্যই ম্যান্ডেটরিলি একটা সাবজেক্ট, কমপক্ষে একটা সাবজেক্ট, অ্যাটলিস্ট কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট থাকতেই হবে। এবং ক্লজের মধ্যে আমরা কি দেখলাম? ক্লজের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই কি ফাইনিট ভার্ব। আচ্ছা,
আচ্ছা, ক্লজের মধ্যে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং আমরা যদি ফ্রেজের ক্ষেত্রে যাই, দেখো ফ্রেজের ক্ষেত্রে আমরা কি বলতে পারি। আচ্ছা, ফ্রেজের ক্ষেত্রে দেখো এখানে কোনো সাবজেক্টও নাই, এখানে কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো phrase has no subject, then নাম্বার 2-তে আমরা কি লিখতে পারি, একটা ফ্রেজের মধ্যে সব সময় কি থাকবে, একটা নন ফাইনাইট ভার্ব থাকবে। তা আমরা আরেকটা বিষয় আরেকবার একটু বলি যে নন ফাইনাইট ভার্ব ছাড়া পৃথিবীতে যত ভার্বই আছে সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং ফাইনাল কথা হচ্ছে তোমাদেরকে যেটা বলতে চাই যে একটা ফ্রেজ কখনো অন্যের সাহায্য ছাড়া মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, তোমরা যা এখানে দেখলে। কিন্তু একটা ফ্রেজ সবসময় সে তার মনের ভাব প্রকাশ করে, একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করে। তো আশা করি তোমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যকার যে পার্থক্যগুলো সেগুলো আইডেন্টিফাই করতে পারবে, এরপরে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ধন্যবাদ।